আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম কওমি ঘরানায় প্রকট রাজনৈতিক বিভাজন। নিউজটি লিখেছেন আবু সুফিয়ান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। কওমি শব্দটি উচ্চারিত হলেই এক জটিল ও বহুমাত্রিক বাস্তবতা সামনে চলে আসে। একদিকে বিস্তৃত মাদ্রাসা নেটওয়ার্ক, লাখো শিক্ষার্থী ও আলেম সমাজের দৃঢ় সামাজিক প্রভাব, অন্যদিকে একই পরিসরের ভেতর মতপার্থক্য, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক অবস্থানগত টানাপোড়েনও সমানভাবে দৃশ্যমান। সারা দেশে কওমি নেতৃত্বের বিস্তার থাকলেও কাঙ্ক্ষিত ঐক্য গড়ে ওঠেনি, বরং বিভাজনই বেশি প্রকট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই বিভাজন আরও স্পষ্ট হয়েছে। ঐতিহাসিকভাবে কওমি অঙ্গন ধর্মীয় শিক্ষা, বিস্তৃত মাদ্রাসা নেটওয়ার্ক ও ধর্মীয় নেতাদের সামাজিক প্রভাবের জন্য পরিচিত। তাদের ঘোষিত লক্ষ্য ইসলামী শিক্ষা ও মূল্যবোধ রক্ষা করা হলেও গত কয়েক দশকে অভ্যন্তরীণ বিভাজন, রাজনৈতিক কৌশলের পার্থক্য, নেতৃত্বগত মতানৈক্য ও প্রজন্মগত ফারাকের কারণে সেই লক্ষ্য প্রায়ই হোঁচট খেয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা এই বিভাজনকে তীব্রভাবে সামনে এনেছে। এগুলো হচ্ছে 2017 সালে দাওরায়ে হাদিস সনদের সরকারি স্বীকৃতি, 2020 সালে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন, 2021 সালে রাজনৈতিক অস্থিরতা এবং 2026 সালে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এসব ঘটনার ধারাবাহিকতায় কওমি অঙ্গনের অভ্যন্তরীণ রাজনীতি নতুন করে আলোচনায় আসে। কওমি শিক্ষাধারার শিকড় ভারতের দেওবন্দি শিক্ষা পদ্ধতিতে, যা 19 শতকে প্রতিষ্ঠিত হয়ে পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশে বিস্তৃত হয়। দেশের সবচেয়ে প্রভাবশালী কওমি প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা দীর্ঘদিন কওমিদের নেতৃত্ব ও প্রভাবের কেন্দ্র ছিল। সেখান থেকে শিক্ষা সমাপ্তকারী আলেমরা সারা দেশে মাদ্রাসা প্রতিষ্ঠা ও ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 2013 সালে শাপলা গণহত্যার পর কওমি ঐক্যে ফাটল তৈরি হয়। 2020 সালে আল্লামা শাহ আহমেদ শফির মৃত্যু কওমি অঙ্গনে বড় শূন্যতা তৈরি করে। হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের আন্দোলন, নেতৃত্ব বিরোধী অবস্থান এবং কমিটি পুনর্গঠন পরিস্থিতিকে জটিল করে তোলে। পরবর্তী সময় নতুন নেতৃত্বে আসেন জুনায়েদ বাবুনগরী। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতের আন্দোলন সহিংস উপায়ে দমন করেন তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর ব্যাপক গ্রেপ্তার, মামলা ও সাংগঠনিক পুনর্বিন্যাসের মাধ্যমে হেফাজত রাষ্ট্রীয় চাপের মুখে পড়ে এবং কার্যত দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে, একটি সমঝোতামুখী, অন্যটি আন্দোলনমুখী। এই সময় থেকে কওমি রাজনীতির ভেতরে কৌশলগত মতপার্থক্য স্পষ্ট হয়। কেউ সরকারের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চান, কেউ বাস্তববাদী সমঝোতার পক্ষে। নতুন দল গঠন, শাখা আত্মপ্রকাশ, জোট ও ভাঙন সব মিলিয়ে অভ্যন্তরীণ রাজনীতি আরও জটিল হয়েছে। এ বিষয়ে প্রখ্যাত আলেম, লেখক, মুফতি ও ধর্মীয় ব্যক্তিত্ব হারুন ইজহার আমার দেশকে বলেন, কওমিরা ঐতিহাসিকভাবে মূলত সামাজিক শক্তি, তবে রাজনৈতিক অঙ্গনে তাদের সাফল্য না থাকার কারণ সাংগঠনিক দুর্বলতা। হেফাজতে ইসলাম একসময় এক বিশাল ঐক্যের ভিত রচনা করেছিল, কিন্তু সাংগঠনিক অপরিপক্কতার কারণে সেই ঐক্য টেকেনি। কওমি অঙ্গনের প্রধান দলগুলো হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি ও ইসলামী ঐক্য জোট। হেফাজতে ইসলাম মূলত কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী নৈতিকতা সংরক্ষণের লক্ষ্যে কাজ করে। দলটি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করে না। আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে দলটি সম্প্রতি নানা বিতর্কের মুখোমুখি হয়েছে। 1987 সালে প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধানত নির্বাচনী রাজনীতিতে সক্রিয়। তারা বিএনপি বিরোধী অবস্থান নেয়, যা প্রায়শই জোট ভিত্তিক দ্বন্দ্ব সৃষ্টি করে। বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালে প্রতিষ্ঠিত। একই বছরের মধ্যে তাদের একটি আলাদা শাখা আত্মপ্রকাশ করে। এই বিভাজন মূল দলের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত দ্বন্দ্ব বাড়িয়েছে। নেতাদের মধ্যে নেতৃত্ব ও ভোট কৌশল নিয়ে মতবিরোধ দলকে প্রায় বিভক্ত অবস্থায় রাখে। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি ঐতিহ্যবাহী ইসলামিক রাষ্ট্র কাঠামো বজায় রাখার লক্ষ্যে কাজ করেছে, কিন্তু আধুনিক রাজনৈতিক পরিস্থিতিতে কখনো জোটে মিলিত হয়, কখনো পৃথক থাকে। ইসলামী ঐক্য জোট মূলত ছোট কওমি দলগুলোর সমন্বয় করার চেষ্টা চালায়, তবে জোট ও সমন্বয় সংক্রান্ত মতবিরোধ
মতবিরোধ তাদের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়িয়েছে। এ ব্যাপারে মার্কাজুল কুরআন ওয়াল হিকমা মাদ্রাসার পরিচালক, লেখক ও প্রকাশক মাওলানা ইসহাক খান বলেন, মতভিন্নতা, মতপার্থক্য ও বিভাজন এটা সব ঘরানার মধ্যেই কম বেশি আছে। তবে কওমি ঘরানার মধ্যকার গতানুগতিক রাজনীতি কেন্দ্রিক যেসব বিভাজন দেখা যাচ্ছে তা দুঃখজনক। বিশেষত যে কোনো মূল্যে প্রচলিত ক্ষমতার অংশীদার হওয়ার জন্য ইসলামী আকিদা আদর্শচ্যুত হওয়াটাও ইদানিং অনেকের কাছে সহজ হয়ে যাচ্ছে। 1980-র দশকে খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন প্রধানভাবে সক্রিয় ছিল এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা চালানো হচ্ছিল। তবে 1990 থেকে 2000 সালের মধ্যে নতুন দল ও শাখা গঠন, বিশেষ করে খেলাফত মজলিসের আলাদা শাখা দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বৃদ্ধি করে। 2000 থেকে 2010 সালের মধ্যে হেফাজতের অগ্রযাত্রা এবং ধর্মীয় ও সামাজিক প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে দলগুলোর কৌশলগত বিভাজন আরো দৃঢ় হয়। 2013 থেকে 25 সালের মধ্যে আন্দোলন রাষ্ট্রীয় স্বীকৃতির রাজনৈতিক সমঝোতা বিভাজনের পালে আরো হাওয়া দেয়। বিভাজনের মূল কারণগুলো হলো আদর্শিক পার্থক্য, কৌশলগত অবস্থান, নেতৃত্বগত দ্বন্দ্ব, প্রজন্মগত ফারাক ও প্রশাসনিক বিভাজন। ধর্মীয় নীতি, শিক্ষানীতি ও রাষ্ট্রীয় নীতিতে মতবিরোধ, জোটে যোগদান বা স্বতন্ত্র নির্বাচনী পথ, নতুন প্রজন্ম ও প্রবীণ আলেমদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির ফারাক ইত্যাদি সব মিলিয়ে কওমি রাজনীতির অস্থিতিশীলতা ও বিভাজনের চিত্র স্পষ্ট ফুটে ওঠে। পূর্বাঞ্চলে অবস্থিত মার্কাজুস সুনান মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সহ সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামী দল শক্তিশালী হওয়ার কথা হলেও কওমি কেন্দ্রিক দলগুলো বাস্তবে ঐক্য গড়তে পারেনি। আদর্শ প্রায় অভিন্ন হলেও পরিবারতন্ত্র, নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষা, আঞ্চলিক ও প্রতিষ্ঠান কেন্দ্রিক বলয়, শিক্ষক পীর অনুসরণের প্রবণতা, নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রভৃতি বিষয়গুলো বিভাজন গভীর করেছে। অপেশাদার ও ইস্যু ভিত্তিক রাজনীতি, জনজীবন থেকে দূরত্ব ও দেশি বিদেশি সংস্থাগুলোর প্রভাবও জনগণের কাছে দলগুলোর আস্থা আরো কমিয়েছে। ফলে জনগণের শ্রদ্ধা থাকা সত্ত্বেও নির্বাচনে প্রত্যাশিত সমর্থন মেলে না। সামগ্রিকভাবে পারস্পরিক অসহযোগিতায় স্থায়ী বিভক্তির মূল কারণ। উদার মানসিকতা ও সমন্বিত নেতৃত্ব গড়ে উঠলে ঐক্য সম্ভব, নচেত এ বিভাজন অব্যাহত থাকবে। আনুষ্ঠানিকভাবে কওমি অঙ্গন দলীয় রাজনীতির বাইরে থাকার দাবি করলেও বাস্তবে বিভিন্ন আলেমের বক্তব্য স্থানীয় ভোটারদের প্রভাবিত করে। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা যায় ধর্মীয় অঙ্গন একক রাজনৈতিক ব্লক নয়, বরং বহুমাত্রিক। কেউ নীরব, কেউ সক্রিয়, কেউ সমঝোতামুখী, কেউ বিদ্রোহী মনোভাবাপন্ন। সর্বশেষ সংসদ নির্বাচনের সময় হেফাজতের এক শীর্ষ নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেয়া হারাম ঘোষণা করলে কওমি সমাজে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। কওমি রাজনীতির ভেতরে শিক্ষা বোর্ড ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়েও দ্বন্দ্ব রয়েছে। 2017 সালে দাওরায়ে হাদিসকে সরকারি স্বীকৃতি দিয়ে আল হাইয়াতুল উলালিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ নামে কেন্দ্রীয় বোর্ড গঠন করা হয়। তবে বোর্ডের নিয়ন্ত্রণ, পরীক্ষা পদ্ধতি ও প্রশাসনিক কাঠামো নিয়ে বোর্ডগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। কোনো অংশ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ চায়, অন্য অংশ স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়, ফলে অন্তর্দ্বন্দ্ব বাড়ে। এছাড়া কওমি জননী বিতর্ক বিভাজনের একটি অধ্যায়। নারী শিক্ষা ও বোর্ড নিয়ন্ত্রণ প্রশ্নে প্রথাগত ও আধুনিক পন্থীদের সংঘাতের প্রেক্ষাপটে 2018 সালের 4 নভেম্বর এক শোকরানা মাহফিলে স্বৈরশাসক শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়া হয়, যা ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি করে। বর্তমানে কওমি রাজনীতি বহুমাত্রিক ও বিকেন্দ্রীভূত রূপ নিয়েছে। একদিকে তারা ধর্মীয় ও সামাজিক প্রভাব ধরে রেখেছে, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতায় একক অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে কওমি সংগঠনগুলো সরাসরি বা পরোক্ষভাবে অংশ নেয়। কওমি ঘরানার প্রধান দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ভোটের 2.70%, বাংলাদেশ খেলাফত মজলিস 2.09% এবং খেলাফত মজলিস 0.76% ভোট পায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 297টি আসনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং খেলাফত মজলিস 1টি আসন পায়। এতে বোঝা যায় তারা উল্লেখযোগ্য সংখ্যায় নির্বাচনে অংশ নিলেও শক্তিশালী একক নির্বাচনী ব্লক গঠন করতে পারেনি। ইসলামপন্থী ভোট বিভক্ত থাকায় সম্মিলিতভাবে বড় প্রভাব ফেলতে ব্যর্থ হয়। ফলে বিএনপি ও অন্যান্য বড় দল সুবিধা পায়। বড় দলগুলো, বিশেষ করে বিএনপি, হেফাজতকে নিজেদের দিকে টানার চেষ্টা চালায়, যদিও হেফাজত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক
রাজনৈতিক দল নয়। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কওমি সংগঠনগুলোর ভোট শেয়ার, আসন এবং নির্বাচনী কৌশলের মাধ্যমে অংশ নিয়ে প্রভাব তৈরি করলেও তারা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে বড় ভূমিকা রাখতে পারেনি। ফলে কওমি অঙ্গনের অভ্যন্তরীণ বিভাজন ও মতানৈক্য ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে থেকে যাবে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।